দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রেস্টুরেন্ট প্রেজেন্ট লেটস ব্রেক দ্য আইসে। আমি রেনি হাবিবা রয়েছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এটিভি ইউএসএ। জানেন তো, পৃথিবীর সব থেকে পুরনো যে সম্পর্ক, সেই সম্পর্কটার নাম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী। কেন কথা বলেছি? যদি আমরা দেখি পৃথিবীতে যেই সম্পর্কটা সৃষ্টিকর্তা প্রথম সৃষ্টি করেছেন সেটাই ছিল আমাদের আদম হাওয়া। এবং এই হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা, সেটা কিন্তু রক্তের কোনো সম্পর্ক না। এই সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, শ্রদ্ধা বোধ, একে অন্যকে বোঝাপড়া, এই সব কিছুর মিলে। আর সেই সাথে আজকে আমাদের সাথে এরকমই চমৎকার একজন কাপল রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন রুহি আপু এবং আমাদের সাথে আছে শুভ ভাইয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং আপনাদের মতো এরকম সুন্দর লাভ বার্ডকে দেখে তো আমার আরো ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং হিয়ার। অফকোর্স। সো প্রথমে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে, ভালোবাসা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। সো আপনার কাছে ভাইয়া জানতে চাবো, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? আমার কাছে ভালোবাসার মেইন পার্ট হলো সম্মান। কারণ একটা নারী সবাইকে ছেড়ে আপনার ফ্যামিলিতে আসতেছে, তাকে হাজব্যান্ডকে তার হাজব্যান্ড হিসেবে নিয়েছে, একটা পুরুষকে, তাকে ওই মর্যাদাটা দেওয়া, তার কেয়ার করা, তার না বলা কিছু কথা বুঝে নেওয়া, তাকে সব রকমের সাপোর্ট করা। কারণ সে তার বাবা মাকে ছেড়ে আপনার সাথে আসতেছে, তাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে। অ্যাজ এ হাজব্যান্ড আমার ট্রাই করতে হবে তাকে যাতে হ্যাপি রাখা যায়, তার কথা বোঝা যায়, যতটুকু চেষ্টা হেল্প করা যায় করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ভালোবাসা অনেক রকম ব্যাখ্যা হয়, বা আমার কাছে ওটা মনে হয় যে এটা ইম্পর্টেন্ট। এটা একটা ভালোবাসার মধ্যেই পড়ে, তাকে টেক কেয়ার করে যত্ন করে রাখা। বাহ, সুন্দর। ভাইয়ার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে টেক কেয়ার করা, যত্ন করা। এবার চলে যাচ্ছি আপুর কাছে। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে হলো গিয়ে রেসপেক্ট, ট্রাস্ট। এই দুটোর উপরে আমার কাছে আর কোনো কিছু নাই। যখন আমার সামনে আমার হাজবেন্ড আমাকে রেসপেক্ট করছে, আমাকে ট্রাস্ট করছে, এর থেকে বড় আর কিছু পাওয়ার থাকে না। অ্যান্ড অফকোর্স ফ্রেন্ডশিপ, একটা সুন্দর ফ্রেন্ডশিপ থাকতে হয়। জাস্ট হাজব্যান্ড ওয়াইফ ইজ জাস্ট নট ফর লাইক রেজিং ফ্যামিলি। এটাকে সুন্দর করে নার্চার করাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো ট্রাস্ট, ফ্রেন্ডশিপ, রেসপেক্ট ইজ অল combining a relationship called marriage. বাহ, এই জন্য আমরা এরকম সুন্দর একজন দম্পতিকে দেখতে পাচ্ছি আজকে। থ্যাংক ইউ। সো জানতে চাই আপনাদের পরিচয়টা কিভাবে হয়েছিল? ও তখন ব্যাংকে কাজ করতো। আমি ইটস অ্যাবাউট 2007। সো আমি তখন কাজ করতাম হলো গিয়ে ডাঙ্কিন ডোনাটে। অ্যান্ড আমি তখনই ইন্টারমিডিয়েট দিয়ে আসি আর কি। সো আমার ব্রেনের মধ্যে এটা ছিল যে আমি জাস্ট পড়াশোনা করতে আসছি অ্যান্ড অল। বাট হ্যাঁ, একটু ইয়াও ছিলাম আর কি, একটু স্পয়েলডও ছিলাম। বাবা মার বড় মেয়ে, আর খুব আদর যত্ন করে বড় করা। তো আমাদের সম্পর্কটা হলো কি, উই ডিডন্ট লাইক ইচ আদার ইন দ্য বিগিনিং। হ্যাঁ, আমার ওকে একদমই ভালো লাগে নাই, আর ওরও আমাকে, বিকজ আই হ্যাভ দ্যাট অ্যাটিটিউড অন মাই ফেস, যেটা হয়তো বা ওর ওরকম করে ভালো লাগে না। হ্যাঁ। সো বাট কিভাবে জানি হয়ে গেল অত দূর। আমার প্রবলেম ছিল কি, সরি ইন্টারাপ্ট করার জন্য, আমাদের প্রবলেম ছিল হলো যেমন আমার কোওয়ার্কারদের যখন কফি নিতাম, সবকিছু নেওয়া যেত, তখন অনেক মেয়েরাও কাজ করতো। আমার একটু কথা বেশি বলতাম আর কি, তো ওদের সাথে কথা বলতাম, সে অ্যানয় হতো যে তুমি কফি নিতে আসো, নিয়ে চলে যাও, এত কেন বকর করতেছো ওদের সাথে, কি ব্যাপার? ঠিক আছে, লাইক সে আসে করতো, বা কোনো মেয়ের সাথে কথা বলতে, সে বলতেছে হ্যাঁ আসো, রেজিস্টার বিজি আছে, তাদের হেল্প করো বা সামথিং। সো লাইক তখন থেকে ওর একটু বিরক্ত ছিলাম যে কি ব্যাপার। লিসেন, আই ওয়াজ জেলাস। না সেটাই মনে হচ্ছে যে কারণ আমার কথা হলো ভাই, সে আমাকে ফ্রি কিছু দিলে সে বিরক্ত হয়ে যাচ্ছে, লাইক হ্যাঁ, আমার কথা হলো কি, মেয়েরা ওকে ফ্রি কেন দিবে? হ্যাঁ, মানে কি আজব, তুমি আসছো কফি নিয়ে যাও গিয়া না ভাই, তোমার এত কি? সো আই ডিডন্ট লাইক হিম in the beginning, and because of my that attitude he didn't like me, but it just worked out. Something happened, something magical happened, right? And basically happened then আমার ও যে সিটি কলেজ, ওখানে আমার ফ্রেন্ডও পড়তো, তো ওখানে একবার দেখা হয়েছে আমাদের, ও থাকে চার্চ ইভেনিতে, তো ওই কলেজে যখন গেলাম তখন দেখা হলো ওর সাথে। দেন ওরা একসাথে হ্যাং আউট করতেছে, আমি সারপ্রাইজ। দেন হাই হ্যালো করে ইমোশনালি যখন আমরা বিকাম এ ফ্রেন্ড, শি ওয়াজ নিউ, তাকে একটু সাহায্য করা, সে আমাকে ইনফরমেশন জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুমি কোনটাতে গেছো কলেজের ব্যাপারে,
ওইসব কথা থেকে আস্তে আস্তে ফোনের কথা, এরপরে তো অনেক 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 ইতিহাস হয়ে গেছে। That's how we met. এইভাবে। আচ্ছা, তাহলে বিয়ের কত বছর হইলো? It's gonna be 15 years in January. 15? হ্যাঁ, Wow, long time. Married for 15 and now ভালোবাসার সম্পর্ক তো একটু লম্বা। আর যে ছিল, সো এই প্রেম এরপরে বিয়ে, সো এই দুটো সম্পর্কের মধ্যে কোনটা আপনাদের কাছে বেশি ভালো, বেশি এক্সাইটিং, যদি আলাদা করতে বলি কোনটা বেশি ভালো? প্রেম তো আমি ডেফিনেটলি বেশি বলবো, আমার কাছে প্রেম ইম্পর্টেন্ট অনেক বেশি। আমার কাছে ম্যারেজ, কারণ আমি তো ওকে 24 আওয়ার্স দেখতাম না, সো বিয়ের পরে তো আমি আর মানে নাও তুই আমার বাধা না ওটা। আচ্ছা, আমি প্রেমটা বলতে ওইভাবে মিন করি না। প্রেম বলতে প্রেমটা বেশি মজার কি না, দেখেন এখন বাচ্চা আছে বা আমার একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি, তখন হয় কি মানে ওকে যেভাবে আগে পাইছি আমরা হ্যাং আউট করতে গেছি, এখন হচ্ছে না ওরকম। অনেক সময় আমরা যেতে চিন্তা করতেছি যে হ্যাঁ বাচ্চা যাবো কিনা, বা এখানে বা কি হবে না হবে, কমফোর্ট। তখন ইচ্ছা মতো যেখানে কিছু গেছি, অফ ডেতে ছিল, আমরা একটু এখানে ঘুরতে গেলাম, ওখানে ঘুরতে গেলাম, দেখা করলাম, কফি খাইলাম, এটা মজা ছিল অন্যরকম। কথা ফোনে গুটর 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 করা ফোনের মধ্যে, it's like different vibe. আমার কিন্তু অনেক রেস্ট্রিকশন ছিল, কারণ হলো গিয়ে আমার কাজ করতে হতো, তারপরে আমার সো ওর সাথে ফোনে কথা বলা, দেখা করা ছাড়া বাকিটা টাইমে, যেমন আমার কিন্তু সবাই এখানে, আমার আব্বুর সাইডের সবাই এখানে, আমার আম্মুর সাইডের ম্যাক্সিমাম মানুষ এখানে, সো আমার জন্য আর কি ওই টাইমটা বের করে ওর সাথে মানে কোথাও যাওয়া, ইট ওয়াজ আ বিগ চ্যালেঞ্জিং। হ্যাঁ, আর আরো একটা জিনিস ছিল যে আমার মেইন ফোকাস, আমার ফ্যামিলিতে সবাই খুব এডুকেটেড, সো তাদের কথা হলো তুমি আসছো পড়াশোনা করবা, কিসের প্রেম, প্রেম হবে না। হ্যাঁ, সো এন্ড আই এম গোয়িং টুয়ার্ডস অ্যানাদার ডিরেকশন, সো তখন একটু ইস্যু হয়ে গেল না, সো ওই জন্য। আর আমি অনেক লয়াল টু মাই ফ্যামিলি, সো আমার আব্বু আম্মুকে আমি যখনই ওর সাথে লাইক উফ প্লিজ তুমি এভাবে বলো না তো, যখন আমরা তুই আমাকে পুরো আনকমফোর্টেবল করে দিল, সো যখনই আমরা when I was committed, আমি আমার বাসায় নিয়ে গেছি আমার ওকে, এন্ড আব্বু ও যাওয়ার পরে জিজ্ঞেস করছে ছেলেটা কে, তো আমি একটা দুষ্টামি, I was very surprised because আমাদের কালচার আমরা বাপ মার হেভি ভয় পাই। হ্যাঁ অবশ্যই, গার্লফ্রেন্ড আছে বললে জুতা বাড়ি তো দুইটা পড়বে পিঠে, যখন ও নিয়ে গেছে I was very surprised, like আমি খুব আনকমফোর্ট ছিলাম। সো আমি বলছি যে চলো, কেন ডাইরেক্ট বাবা মাকে বলছে বাবা মা ইজ ওকে, লাইক আমার আব্বু ও যাওয়ার পর জিজ্ঞেস করছে ছেলেটা কে, বিকজ অবভিয়াসলি ও অনেক নাইস, ও অনেক সুন্দর করে কথা বলে, গুছায় কথা বলে, আমি খুবই রেসপেক্টফুল। সো যাওয়ার পর তখন আব্বু যখন বলতেছে যে ছেলেটা কে, তখন আমি আর কি হাসতে হাসতে বলতেছে ওকে আমি বিয়ে করবো, ডিরেক্টলি আব্বুকে। আব্বু আমার দিকে ভাবে তাকায় বলতেছে কি আচ্ছা ঠিক আছে দেখা যাবে। তারপরে না আমি এটা তো বললাম, যখন আমাকে এটা বলছে আমি সারপ্রাইজ হয়েছি, কারণ আমার বাসাতে আমি বলছি প্রায় 1-1.5 বছর পরে, 2 বছর পরে বলছি, অলদো আপনি অলরেডি এস্টাবলিশড। একটা ফান একটা জিনিস হয়েছিল। তো একদিন যখন এভাবে হ্যাং আউট করতেছি, আমার অফিস শেষ, ও বাসায় কাছে বাসায় যাবে, আমরা ট্রেনে দেখা করতেছি, আমার ছোট চাচুর সাম রিজন কোথা থেকে আসছে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড টু মি, কারণ আমরা তো ইউজুয়ালি যখন বাংলাদেশে গ্রো আপ করছে আমরা তো এখনো ওই রেসপেক্টটা করি। আমার চাচাকে দেখে আমি ওকে রেখে দৌড়তে পালাই গেছি, আর আনফরচুনেটলি আমার চাচাদের কিভাবে দেখে ফেলছে, পুরো ফ্যামিলিটাকে বলে দিছে। ঠিক আছে, আমি যেটা ভয় পাচ্ছিলাম ওইটাই হয়েছে। তার আমি দৌড়টা, ও বলতো তুমি দৌড়টা কেন দিলে, একটা ফ্রেন্ড হইতে পারে না, এমনি কথা থাকে তোমাদের মাইন্ড এত ন্যারো, এখানে একটা মেয়ে ফ্রেন্ড তো হইতেই পারে। লাইক শি ওয়াজ ভেরি স্যাড, শি সেড লাইক তুমি আমার তার আমাকে লাভ করো না, তুমি কি প্লে করতেছো, হাইড করতেছিলা তুমি। কারণ আমি বলি আমি ভিকারনাসে থেকে ইন্টার দিছি, আমার স্কুল লাইফটাই ভিকারনাসের ছিল, ওটার পরে আমি চলে আসছি। তো আমার জন্য ওই যে মেয়েদের স্কুল কলেজে থাকে না, অনেক ছেলেদের লাইন ধরে থাকে, সো আই এম ইউজড টু অফ দিস থিংস। হ্যাঁ, সো আর ওর এরকম অ্যাক্টিভিটিস দেখে আমি বলি কি যে তুমি আমার সাথে হোয়াট ননসেন্স, তুমি এটা কি ছোট লোক, এগুলো কি। কিন্তু ওনার জায়গা থেকে যে বাসায় জানবে কিভাবে নেবে সেই জায়গা থেকে, আসলে আমরা ওভাবে তো মানে গ্রো হয় না, ঢাকায় ছিলাম, মানে আমি বয়েজ স্কুলে পড়ছি, সো মেয়েদের সাথে হ্যাং করে চাচা, আর আমি ফ্যামিলি একমাত্র ছেলে। আচ্ছা, আমার 6 চাচা 2 ফুপু, আমাদের সব ছেলে আমি একাই, ফুপুর ছাড়া আছে বা চাচা ছাড়া কেউ নেই। সো এক্সপেকটেশন ছিল অন্যরকম আমার কাছ থেকে, যে আসছে এখানে পড়াশোনা শেখা, এটা করবে, যখন শুনবে প্রেম করতেছে, and I don't know what happened that just নার্ভাস হয়ে গেছি। তখন তো বাসায় তো জানাজানি হয়েছে কে ছিল, এরপরে বলছে আম্মুকে, আম্মু ইয়া ছিল আমার ফ্রেন্ড, তো আম্মু তো তুই দৌড় দিলি কেন, আম্মু সেম কোয়েশ্চেন। আমি বলছি আম্মু আসলে আমি ছোট চাচুর তো বুঝো কথা লাগা, আমি এই জন্য দিয়ে দিচ্ছি।
আমি চাইলে জিনিসটা সিক্রেট হবে সামথিং এ করতে ওয়াজ ফান দো, যখন মনে করি খুব হাসি পায়, এখন বসে চিন্তা করলে যে কি কি করলাম। সেই অবশ্যই আমাদের পাস্টের যে স্মৃতিগুলো সেগুলো অলওয়েজই গুড মেমোরিজ হয়ে থাকবে। অনেক মেমোরেবল। তুমি যেমন বললা যে তোমার এই প্রেমময় লাইফ, ওই টাইমটা তোমার খুব ভালো লাগতো, আমার এর পরের লাইফটা ভালো লাগতো, কারণ আমি আসলে হাইড অ্যান্ড সিক করতে পারি না। আমি পার্সনটা এরকম, ইফ আই হ্যাভ ইনসাইড মাই হার্ট ইটস হ্যাজ টু বি অন মাই মাউথ। আমি ওই ভিতরে একটা বাইরে একটা, আমি এরকম পার্সোনালিটি না। তো ওর এইসব বিয়ে দেখে আমি একটা টাইম পরে মনে হলো যে হ্যাঁ, ওকে আমার সাথে গেম খেলতেছে নাকি, ফাইজলামি। তারপরে আমি কি করলাম, আস্তে আস্তে আমি সবাইকে জানানি শুরু করলাম আমার বাসার মধ্যে। ওইটা করে নাই ও, আমি কি করছি, আমার ভাবিদেরকে জানাইছি, আমার কাজিনদেরকে জানাইছি, আমার বোন তো জানতোই, আমার বাসার সবাই তো জানতো। আমার আম্মু একটু বিরক্ত হয়েছে, কারণ আমার আম্মু শুরুতে বলতো, আমি বললাম না যে আমার আম্মুদের, আমাদের সাইডের সবাই খুব বেশি হাই এডুকেটেড সো বলতেছে যে ক্যালিফোর্নিয়ার ডক্টর আছে, ক্যালিফোর্নিয়ার ইঞ্জিনিয়ার আছে, অমুক আছে, আমার খালা এটা পাইছে, আমার খালা ওই সম্বন্ধ পাইছে, ওদেরকে রেখে তুই কেন এইরকম করতেছিস। তা আমার কথা হলো কি যে নো, if I'm committed to someone, আমি definitely I'm going for it. So and then ও খুব ভালো একটা ছেলে, and এটা আমি শুরুতে মানে এইগুলো সিলি জিনিসগুলো করছে, বাট এট দ্য সেম টাইম দ্যাট মেড ইট লুক নাইস, যে সে অনেক রেসপেক্টফুল টুয়ার্ডস হিজ ফ্যামিলি, যে সে চায় নাই যে এরকম কোনো একটা, হ্যাঁ এরকম কিছু মানুষ জানুক বা রং ওয়েতে জানুক। বাট আমি যেরকম খুব বেশি আউটস্পোকেন, হি ইজ নট। সে অনেক চিন্তা ভাবনা করে কথা বলবে, আর আমি হলাম গিয়ে যখন যেটা হ্যাঁ বাস ইউ নো, এই জন্য সবসময় আমাকে বলে যে একটু কাম ডাউন। এরকমই মনে হয় একজন যদি একটু ইন্ট্রোভার্ট হয় তখন ফিল হইতো এই জিনিসটা, বাট এখন মনে হয় না সে যেটা করছে বা করতেছে সেটা রাইট। তখন আসলে অনেক কিছু হয় কি, আপনি নিজেকে হাইড করার থেকে এক্সপ্রেস করাটা বেটার, মধ্যে ফেকনেসটা নেই। যেমন আমি যদি আমার কথা বলি, আমি কাউকে লাইক না করলে আমি এভাবে ব্যবহার করবো যে সে বুঝতে পারবে না, আর তার প্রবলেম সে যাকে লাইক করবে না, সে করবে না, সে করবে। যেমন আমার উপর রাগ করলে ডাইরেক্ট বলে দেয়, সে বুঝে যায়, সে ডাইরেক্ট বলে দেয়। আমি প্রথমে হয়তো হেজিটেশন করতাম, বাট আমি এখন বুঝি, আন্ডারস্ট্যান্ড করি, কারণ মানুষ তো পারফেক্ট না, বাট ইট টেকস টাইম। যে একজনকে লাভ করছে বুঝতে সময় লাগে, সময়, কারণ দুই কালচার থেকে আসছে তো। অবশ্যই। সো বলছিলেন আপনাদের বেবি আছে, সো নিশ্চয়ই কো প্যারেন্টিং এর বিষয়টা আপনারা কিভাবে টেক কেয়ার করেন? যেমন আমরা জানি, অবশ্য আপনার পরিচয় মানে জাস্ট নামটাই বলেছি, আপনাদের কিন্তু পার্সোনালি যে আপনারা পেশাগতভাবে কিসের সাথে জড়িত সেটা যদি একটু আমার সাথে শেয়ার করতেন। হ্যাঁ, সো আমি হলাম গিয়ে একটা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্লাস লাইসেন্স এস্থেটিশিয়ান নিউ ইয়র্ক স্টেটের। সো আমি কাজ করছি 2013 থেকে। হ্যাঁ, আই বিন ট্রাভেলিং ডোমেস্টিক অ্যান্ড অলসো ইন্টারন্যাশনালি। আর তুমি বলো, তারপরে বলি আমাদের বাচ্চা কাচ্চা সম্পর্কে। আমি লোন কোঅর্ডিনেটর, ওটা লিংকস ল্যান্ডের একটা মর্গেজ ব্রোকারেজ আছে, আমি তাদের সাথে আছি 3 বছর ধরে। আচ্ছা। হ্যাঁ, আর আমি এখন ফুল টাইম 3 বাচ্চার বাবা, আমি হাজবেন্ড তার রোহিত অবশ্য একমাত্র হাজবেন্ড। সবার আমি জানি যেটা একমাত্র, দুই মাত্র হাজবেন্ড কে আছে নাকি আপু? দেখতে হবে, খুঁজতে হবে। সো উই হ্যাভ 3 কিডস টুগেদার। আমার ছেলে 11 বছর, ও হলো গিয়ে এখন 6th গ্রেডে যায়। আমার মিডল চাইল্ড ইজ এখন কত 5 হবে, 4.5 5 হবে নভেম্বরে। ও এখন কিন্ডারগার্টেনে যাচ্ছে। আর সবচেয়ে ছোট যেটা ইলিয়ানা, ও 4 হবে, ও নেক্সট ইয়ারে প্রিকেতে যাবে। মাশাআল্লাহ। সো কিভাবে আসলে আপনারা ম্যানেজ করেন, যেহেতু দুজনই ব্যস্ত, দুজনই পেশাগতভাবে ফুললি হাউসওয়াইফ বা কেউ হাউস হাজবেন্ড না, কিভাবে মেইনটেইন করেন? ওভাবে যদি আমি বলি, ফার্স্ট আমি থ্যাংক ইউ জানাবো ওর প্যারেন্টস, কারণ ওনারা, আমরা যে পাশে থাকি ওনারা বেসমেন্টে আমরা একসাথে থাকি, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলে থাকি আমরা, ওনারা সাপোর্ট করেন কম বেশি যখন। আর প্রথমেই ইজি ছিল, আমি সেলফ এমপ্লয় ছিলাম, আমি অনেক কিছু করতে পারছি, হেল্প করতে পারছি তাকে। বাট পরে যখন আমি জবে ঢুকলাম ফুল টাইমে, তখন একটু হার্ড হচ্ছিল। তখন ওনারা ওয়াক ইন করে আমাদেরকে হেল্প করতেছে কম বেশি, কারণ আমরাও চাচ্ছিলাম যেতে। আমরা প্রথমে ডে কেয়ার চেষ্টা করছি, কিছু না পরে দেখলাম অসুস্থ হয়ে যাচ্ছে, তাই বললাম গ্র্যান্ড প্যারেন্টস আছে যখন থাকে, তাদেরও দেওয়া হলো, তারও উপকার হলো আর কি। একসাথে দেখলো না নাতি, আমি চাই আমার বাচ্চারা দেখুক নাতিদের আদরটা, ওরাও বুঝবে দাদুকে দাদিকে, নানাকে নানিকে, কারণ এই নিউ জেনারেশন এই জিনিসটা পায় না। তো ওরাও সাপোর্ট করছে, আমরা করছি।
আমরা ওয়ার্কআউট করি, যেমন আমি সামটাইম ঘরে থেকে কাজ করি তখন আর মোস্টলি তার কাজ হয় উইকেন্ডে, সো উইকডে তো আমাকে তো উইকডেতে তো সেই হেল্প করতেই পারে। সামটাইম যদি ক্লায়েন্ট থাকে, যেমন অন্য কিছু ফেসিয়াল থাকে বা মেকআপ, ওটা অন্যরকম, বাট বেশিরভাগ সে বিজি উইকেন্ডে। তো আমার তো হলো তো উইকডেতে আমার কাজ, সো আমরা হেল্প করে ফেলতে পারি, ম্যানেজ করতে পারি। আর আমাদের মেইন বন্ডিং টাইমটা আমাদের যেটা হয় এটা সন্ধ্যার পরে, 8টার পরে 7টার পরে বাসা আসার পরে উই গেট টুগেদার, খাওয়া দাওয়া করা, একসাথে করা, সব ওই সময়টাই করি আমরা। ওরা কি করলো স্কুলে, বা সে থাকলে সে কোয়েশ্চেন করে, আমি থাকলে আমি জিজ্ঞেস করি, জাস্ট ওয়ার্কআউট করার চেষ্টা করি আর কিভাবে করা যায়। কমিউনিকেট উইথ ইওর কিডস, বিকজ তুমি যদি কমিউনিকেশনটা না রাখো তাহলে বাচ্চারা বড় হয়ে ওরা কিন্তু ওই গ্যাপটা হয়ে যায়, কিন্তু ও কিন্তু তখন আর, যেমন আমার ছেলে, আমি যেটা এখন নোটিস করি যে ও একটু কম কথা বলে, ও মোর গেমিং ফোকাসড, ওর নিজের একটা ওয়ার্ল্ড আছে। হ্যাঁ, যেমন ওকে রাতে বেলা আমি বলি যে 9 o'clock লেটস গো আপস্টেয়ার্স, আমরা ঘুমায় যাব। তো আমার আব্বু আম্মু আবার ওষুধ খেয়ে একদম 9টার সময় বাই বাই টাটা বাই বাই করে চলে যায়। সো আমি তখন কি করি, আমি ওদেরকে উপরে নিয়ে যাই, ওদেরকে খাওয়াটা আমি বলি যে ওকে নাও কথা বলো আমার সাথে, কি চলতেছে তোমাদের লাইফে। যেমন আমার ছেলেটা কথা বলতে চায় না, আমার ছেলেটা বলে যে ইটস ওকে, কথা মানে হ্যাঁ ইটস ওকে, ইটস গুড, অল গুড। এটা আমরা রিয়েলাইজ করছি, সে রিয়েলাইজ করছে, আমাকে একজন রুহি বলতেছে যে আশার সাথে আমাদের কনভারসেশন কম হচ্ছে, বিকজ আমরা আসলে ওরা প্যান্ডামিক বেবি, সো আমরা আসলে যখন ছোট বেবি থাকে ওদের অ্যাটেনশনটা বেশি দেয়, তাদের চাহিদাটা তো বেশি থাকে, অ্যাটেনশনটা বেশি নিচ্ছে। তো আমরা ওটার কারণে না হচ্ছে কি, যেমন ছোট দেখে কিউট লাগে যে গিভ মোর টাইম স্টার, তো এন্ড সে রিয়েলাইজ করলো যে আমার ছেলে আমাদের কাছে একটু দূরে চলে যাচ্ছে, দেন শি স্টার্ট গিভিং মোর টাইম উইথ আস, লাইক এট নাইট টাইম। কারণ একটা টাইম এখন হি ইজ গোনা বি 12, রাইট? এরপরে কি হবে যে টিনেজার টাইমটা, এটা অনেক ক্রুশাল টাইম হয়, আই এম গোনা লুজ হিম। সো আমি চাই না যে কোনোভাবে এটা ইয়ে করে। আমার ছেলে তার আমার ফ্রেন্ডরা যদি আসে বা ইয়ার আসে, ও যে সুন্দর করে একটা হাগ করে ইয়ে করে, এই জিনিসটা সে খুব মেনটেন করে, সে খুব সোশ্যাল। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি কোথাও যেতে চাই তখন সে বলবে ও আমি যেতে চাই না, আমি বাসায় থাকতে চাই। তখন আমি ওকে একটু বলি যে বাবা আসো, ইনভলভ করার চেষ্টা করি। নয়তো যেমন আমি আমার বাসায় অনেক পার্টি থ্রো করি, যেমন বাংলাদেশি অনুষ্ঠানগুলো, যেমন বসন্ত হোক, বৈশাখ হোক, এগুলা, ঈদ, এগুলো আমি করি। কারণ হলো ওদের জন্য বেসিক্যালি, যাতে ওরা বুঝে, অফকোর্স আই এম হ্যাভিং ফান টু, বাট এট দ্য সেম টাইম দে উইল গেট along with our culture as well. সো আপনাদের ভালোবাসার গল্পগুলো শুনছিলাম, ভালো লাগছিল ভীষণই। যেখানে ভালোবাসা আছে সেখানে তো কিছুটা খুনসুটি থাকে। সো এরপরে যাব আমরা ব্রেকের পর জানবো আপনাদের সেই সম্পর্কটা কেমন। সো দর্শক কোথাও যাবেন না, দেখতে থাকুন এটিভি ইউএসএ, ফিরছি ব্রেকের পর। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আশার রেস্টুরেন্ট প্রেজেন্ট লেটস ব্রেক দ্য আইসে। আজকে কিন্তু আমাদের সাথে রয়েছেন খুব সুন্দর মিষ্টি একজন কাপল। সো শুনছিলাম তাদের ভালোবাসার কথা, এবার ভালোবাসা থেকে চলে যাচ্ছি ঝগড়াঝাটি নিয়ে কথাবার্তা বলতে। সো যেখানে বলছিলাম যে ভালোবাসা আছে সেখানে তো ঝগড়াঝাটি হয়। সো নিশ্চয়ই আপনারা ভ্যাকেশনে যেতে পছন্দ করেন। সো যখন ভ্যাকেশনে যান, ভ্যাকেশনের প্ল্যানটা কে করে? আর সাপোজ যে প্ল্যানটা করে সেটার সাথে কি আপনারা দুজনেই এগ্রি হন, নাকি কেউ একজন বলে ইটস ওকে, তুমি যেটা বলছো সেটাই করব, আর সেই মানুষটাই বাকি? ঝগড়া তো আমাদের মধ্যে একবার হয় না, যদি এটা বলি তাহলে এটা মিথ্যা বলা হবে। ঠিক আছে, ভ্যাকেশনটা ওই চুজ করে। আমি প্রথমে নখরামি করি, পয়সা সেভ করবো বা কেন ওয়েস্ট করবো, কেন যাব। আর আমি যখন যাই তখন আমি এনজয় করি। ঠিক আছে, আচ্ছা, যাওয়ার আগে আপনার মনে হয় যে যাওয়ার দরকার নেই, কিন্তু তুমি ওখানে গিয়ে শুয়ে বসে থাকবা, আমি তো এখানে বাসায় শুয়ে বসে থাকতে পারি। চয়েসটা পছন্দটা ওরই হয়। আচ্ছা, আমি নরমালি এরকম কিছু চুজ করি যেগুলো হলো কি আমার বাচ্চারা এনজয় করবে। কারণ ওরা যদি শান্ত থাকে তাহলে আমরা দুজন এনজয় করতে পারবো। যেমন আমার ছেলে মাশাআল্লাহ, সে কিন্তু তার দুই বোনকে খুব ভালো টেক কেয়ার করতে পারে। সো একটু যদি আমরা লেটস সে আমরা রিসেন্টলি পুন্তাকানে গেলাম, সো ওখান থেকে বললাম যে আর্শ তুমি তোমার দুই বোনদেরকে দেখো, আমরা একটু হেঁটে আসতেছি। সো বেশি দূরে না, হ্যাঁ, উই ডু ক্যারি আওয়ার মনিটর, যাতে ওদেরকে দেখতে পারি। সো ডে কেয়ার থাকে। সো এরকম কিছু ভ্যাকেশন আমরা চুজ করি, যে ভ্যাকেশন গুলো হলো গিয়ে
ওদের জন্য Suitable. সুইটেবল, হ্যাঁ, যাতে সাথে আমরাও এনজয় করতে পারি, ওরাও এনজয় করলো। আচ্ছা, মোস্টলি চয়েস তো তারই হয়, বাট আমরা শুরুতে আমরা অনেক ট্রাভেল করছি। যখন আমার ছেলে ছিল তখন ইজি ছিল, একজন ছিল। পরে আমরা রিয়েলাইজ করলাম যে ট্রাভেল করতে গিয়ে হার্ড টাইম হয়ে যাচ্ছে, যে আমরা কিন্তু 3 এনজয় বাচ্চা করতে is not না easy. পারি। তখন থেকে আমরা এইসব একটা রিসোর্ট বা এইসব জায়গায় যাওয়া শুরু করলাম, যেখানে বাচ্চারাও রিল্যাক্স থাকতে পারে, আমরা থাকতে পারি। আমরা ইউজুয়ালি বছর 2টা ভ্যাকেশন করি। একটা হলো এরকম ট্রিপ যেখানে একটু ট্রাভেল হবে, আর একটা এক জায়গায় বসে থাকে রিল্যাক্স করে, ওরা এনজয় করবে, আমরা এনজয় করবো, এরকম। আচ্ছা, সুন্দর। সো বাচ্চার কথা বলছিলেন, বাচ্চা হওয়ার আগে লাইফটা আর এখনকার লাইফটা আসলে কেমন? ও মাই গড, ও মাই গড, বাচ্চা হওয়ার আগের লাইফ ইজ লাইক ইউ আর ইন হানিমুন ফেজ। মানে আমার মনে পড়ে না আমি আর আমার হাজবেন্ড কবে ঝগড়া করছি। আমাদের কিন্তু ঝগড়া হয় হলো গিয়ে বাচ্চাদেরকে, ইটস অনলি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা ওদের কোনো ম্যাটারই হয়, আর আমরা চেষ্টা করি আমাদের যখন ঝগড়া হয়, আর্গুমেন্ট হয়, আর্গুমেন্ট, ওয়েল তোমার কাছে এটা আর্গুমেন্ট, আমার কাছে এটা ঝগড়া। সো আমরা যখন আমাদের ঝগড়া, এটা হলো গিয়ে আমরা খুব কমই একজন পর লাউড হয়ে যায়, কারণ আমার মেয়েটা যেটা করে, প্লিজ স্টপ, মানে ও চেষ্টা করে থামানোর জন্য, মিডলটা অ্যাডভোকেট হয়ে যায় আর কি। হ্যাঁ, আমার একটা জিনিস ভালো পারে, সে রাগ করে যখন সে চিল্লাবে না, সে চোখ দেখাবে। তখনই আপনি বুঝে যান যে তখন বুঝে যায় বিপদ সংকেত আসছে, ওকে ব্যালেন্স করতে হবে। আর আমি কি করি, আমার যা বলার আমি তো মুখে বলতে পারি না, তখন আমি কি করি, আমি টেক্সটে করে দিই। আমি কিন্তু সত্যি কথা বলে, আমি কিন্তু অনুষ্ঠানটা একটু ইয়া করে, আমি কিন্তু ওভাবে মিন করি না। তুমি কখনো চোখ বড় করো না, কিন্তু আগে বলবো, কারণ ভাইয়া জানে বাসায় ফিরতে হবে আজকে। হ্যাঁ, আমার যা বকা টকা দেওয়ার এগুলো সবই আমার এই যে এরকম করে টেক্সটে, হ্যাঁ, যে এগুলো ব্লক করে দেয়। হ্যাঁ, ও আর ব্লক করে দেয়। এটা সবচেয়ে অ্যানোয়িং আমার কাছে। আমি সিরিয়াস, যে কথা যদি হয় কিছু, সে ঝগড়া করতেছে, আমাকে ব্লক করে দিবে। তুমি কাজে আসে, আমি ফোন করতেছি, একটা ইমোজি, আমি তুমি মরে যেতে পারে রাস্তার মধ্যে, আমার হার্ট অ্যাটাক করতে পারে, তুমি ফোন দাও, বলতেছে এটা তোমার পানিশমেন্ট। হ্যাঁ, আমি সাইলেন্ট থেরাপি দেই। আমার কাছে সাইলেন্ট থেরাপি একটা স্ক্রিম করলো, করে দিয়ে আমি সরি বললাম, যখন কথা কেউ না বলে রাগ করে, এটা অনেক পেইনফুল হয়। আর মধ্যে আবার সে আমাকে ব্লক করে দিচ্ছে। আমি ঘুরতে যাচ্ছি, আমি আমার বাচ্চাদের সাথে আমি টাইম স্পেন্ড করতেছি, কিন্তু এই যে শুভ যে একটা মানুষ আমার লাইফে আছে, এটা আমি পুরো ব্লক। আগে কিন্তু এটা করতো না, আগে 10 বার ফোন করতো, ঝগড়া হইলো কাজে অফিসে, আমার বলতেছে কি ব্যাপার, বলতেছে তোর বউ কি শান্তি দেয় না, এতবার ফোন করে কেন? আমার কোয়ার্কাররা, আর তো রাশিয়ান ছিল তো, সাপ্লাই হয়ে যেত, মানে আমি রিং হচ্ছে একটু পর, আবার আমাকে ফোনে না পাইলে সে আবার অফিসে ফোন করতো, বলছে কি রে ভাই তোর বউ বারবার কেন ফোন করে, তাই বলছে এটা কিছু। আর এখন বাচ্চা হওয়ার পর থেকে তো এখন জামাইয়ের পাত্তা নেই, এখন ওই যে বললাম না, এখন ইজি হয়েছে, এখন ব্লক করে দেয়, কথা না বলতে থাকতে পারে সে। বাচ্চারা মেইন প্রায়োরিটি হয়ে গেছে। হ্যাঁ, বাট ও প্রায়োরিটি, আমি বলবো না যে ও প্রায়োরিটি, আমার কাছে বউ প্রায়োরিটি আগে আসে। কারণ দেখেন, বাচ্চার পর, ঠিক আছে, বাচ্চা শুনে আমি বাচ্চা কিভাবে পাইছি, আমার বউয়ের মাধ্যমে পাইছি, ঠিক আছে। তো ওটাই আমার কাছে বাচ্চা ইম্পর্টেন্ট ডেফিনেটলি, কারণ এখন এন্ডে যদি দেখেন আজকাল নিউ জেনারেশন, এন্ডে কিন্তু হাজবেন্ড ওয়াইফে থাকছে, বাচ্চারা গ্রাজুয়েশন করবে, বড় হয়ে চলে যাবে, কিন্তু আমি অনেক সময় বলি ভ্যাকেশনের কথা, বলবে কোথাও গেলে বলে বাচ্চা নিয়ে যেতে হবে, সে বাচ্চা কোথাও যাবে না। ঠিক আছে, আমি যখন দেখতেছি আমার রাউন্ড সার্কেল দেখতেছি আমার যেমন চাচুরা দেখি, সবাই ছেলেমেয়েরা বিজি, আমরাও তো বিজি না, আমার বাবা মা এখন ইয়া করতেছে, আমরা বাচ্চা নিয়ে বিজি। We should have more time than kids. বাইরে খেতে যাব, হ্যাঁ, আমি আর শুভ যাচ্ছি, ওই পুরোটা কনভারসেশনে আমার একটাই কথা, হ্যাঁ, জয়ী ইলিয়ানা আর্শ কি করতেছে, আর ও যায় খেপে, হ্যাঁ তোমার কি ভাই, তুমি আসছো, খাও, একটু তো ইয়া করতেছে, আমি দেখতেছি ক্যামেরাতে যে কি করতেছে ওরা, হ্যাঁ, বাট এইটা আমি মোর পজেসিভ নাও টুয়ার্ডস দেম। আমার কাছে মনে হয় যে ওরা মিস আউট করে কিনা, যেমন শুভ সবসময় বলে ওকে চলো আমরা এখানে যাই, ওদেরকে নিব না, বাট আই ফিল ব্যাড যে ওরা তো মিস আউট করবে, ওরা হোয়াট ইফ ওরা যেতে না পারে বাবা মার সাথে যে টাইমটা, আমি রিয়েলি চাই। আমি যখন বড় হয়েছে, আমি কিন্তু আমার আব্বু অলওয়েজ এত কাজ করত, আমার আম্মু অলওয়েজ বাসায় এত ডিভোটেড ছিল, আমি কিন্তু ওই লাইফটা পাইনি। যেই জিনিসটা, এন্ড আই এম শিওর শুভ অলসো ফেল্ট দ্য সেম, হি ওয়েন্ট থ্রু, বিকজ ওর বাবা পলিটিক্সে ছিল বাংলাদেশে, ওর মা আমরা ঢাকায় ছিলাম, তো আব্বু দেখাতে বসে, আমার কাছে এটা বললাম, যেটা আমার জন্য ইম্পর্টেন্ট বেশি, সরি কাট করার জন্য, যে আমার আম্মুকে দেখছে সবসময় আমাদেরকে টেক কেয়ার করছে, আমার আব্বু চাইলেও পারে নাই, ব্যস্ত মানুষ, সবসময় আসতো, 1 মাসের জন্য আসতো,
সে চলে যেত, বিকজ সে 25 বছর চেয়ারম্যান ছিলেন, তা আসতে বছর একবার বা আমরা যেতাম 2বার বছরে দেখা হইতো। আব্বু চাইলেও পারতো না, ঠিক আছে না, তো আম্মু সব করছে। তো আমি চাইছি আমার মা যে সাপোর্ট আমার আব্বু, আমি চেষ্টা করি তাকে ওটা দেওয়ার জন্য। ঝগড়া হলো, হ্যাঁ ঝগড়া হবে না কেন, এটা নর্মাল ব্যাপার। আমরা করলেও আর্গুমেন্ট হলো আমি ম্যানেজ করার চেষ্টা করি, সরি আমি বলি। সে যখন রিয়েলাইজ করে, আমার মনে নেই কবে বলছিল, বাট হ্যাঁ বলে, আমি বলি সবসময়। কিন্তু এই জন্যই আর কি আমার মেইন ফোকাসটা হয় যে আমি চাই না যে হোয়াট আই ওয়েন্ট থ্রু ইন মাই লাইফ, আমি জাস্ট চাই যে ওরা যাতে ওই পারফেকশনটা পায়। হ্যাঁ, ওরা যাতে বলতে পারে যে আমরা এই জন্য উই ডু হ্যাভ কমিউনিকেশন ইস্যুস যখন আমরা বাচ্চাদেরকে নিয়ে কথা বলি, কারণ ও একভাবে চায়, আমি একভাবে চাই। হি ইজ আ গ্রেট ফাদার। আমি বলবো যে মাদার্স ডে উইশ আমি ওকে করি, কারণ আমার কারণ আমার হার্ড টাইমগুলোতে দ্য ওয়ে হি সাপোর্টেড মি, এটা আমার মনে হয় না কোনো হাজবেন্ড, আমি আমার মানে লাইক লিভিং লাইফে আমি দেখছি যে কোনো হাজবেন্ডকে এত কিছু করতে যতটা ও করে। আমি এটা বলবো না, বাট আমি ট্রাই করি, আমি এটা বলবো না, কারণ আমি এখনো শিখতেছি। অনেকে হাজবেন্ড আরো ভালো করে, বাট আমি তো এখন বললাম এক একজন এক এক রকম। আমি জানি না, আমি আমার কথা যতটুকু আমার সাইড থেকে আমি চেষ্টা করব, লার্ন করার চেষ্টা করি। কারণ আমরা বললাম না, দুজন দুই কালচার বা দুইটা সোসাইটি থেকে আসছে। যেমন আমাদের ফ্যামিলিতে বেশিরভাগ লাইক ছেলেরা ডমিনেট করছে বা ইয়া করা আর কি। হ্যাঁ, তো এটা আমি দেখে আসছি, বাট আমি চাই না কখন আমি এটা আমার ওয়াইফের সাথে করব, বা তাকে সাপোর্ট করা, মানে এই জিনিসটা আমি চেষ্টা করছি। এই জিনিসটাই সবচেয়ে বেস্ট। এটা হলো কি যে সুপার হাজবেন্ড, মানে ওই যে ঝগড়া হলে সে আগে ইয়া করে, ওর তো মনে পড়ে না, আমি কারণ আসলে আমি বলি না, এটা সত্যি কথা। আর হলো গিয়ে এক্সিলেন্ট ফাদার, ওকে আমি মায়ের ক্যাটাগরিতেও রাখবো, কারণ ও যতটুকু আমার বাচ্চা হওয়ার পরে ও যেইভাবে টেক কেয়ার করছে আমাকে হোক আর আমার বাচ্চাদেরকে হোক, ফিনোমিনাল। মানে আমি আই উইশ আমি ওগুলো ডকুমেন্টারি করে রাখতে পারতাম, যাতে আমি ওগুলো ইউটিউবে ছাড়তে পারতাম, যে শিখো, যে এই যুগের মানুষরা শিখো যে কিভাবে লাইক ইউ নো হাজবেন্ড কিভাবে হেল্প করতে হয়, যে নট থিঙ্কিং যে ও আই হ্যাভ টু বি অ্যাট ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দিস, আই হ্যাভ টু ডু দ্যাট। মানে সে টোটালি তার লাইফটা পুরা আমাকে সারাউন্ডিং করে ফেলছে। মানুষ চাইলে কিন্তু পারে, কিন্তু এই ইচ্ছা শক্তিটা হয়তো বা অনেক মানুষের থাকে না। ইটস অ্যাবাউট ইগো টু, লাইক মেল ইগো ইজ আ বিগ থিং। হ্যাঁ, এটা আমি স্বীকার করি। এটা ইগো অনেক সময় ফ্রেন্ডরাও ডিপেন্ড করে কিরকম ফ্রেন্ড আছে। অনেকে আছে, যেমন আমি শুরুতে আমার কিছুটা প্রবলেম হয়েছে। কিরকম প্রবলেম হয়েছে, যেমন লাইক অনেকে বলছে, ও তুমি বউয়ের কথা বলতে সবসময় চলিস কেন এসে। এখন আমার তো তাকে এক্সপ্লেন করার দরকার নেই, এটা হলো কি ইনফ্লুয়েন্স, ব্যাড ইনফ্লুয়েন্স করে ফেলে যে হ্যাঁ করতেছো কেন। বাট আমার কথা হলো, যেটা আমার ঘরটাকে ভালো রাখবে, সুন্দর রাখবে, ওটা আমার কাছে ইম্পর্টেন্ট। এখন এজ এ ফ্রেন্ড তুমি কি মনে করলো, মানুষ কি মনে করলো, শুরুতে একটা আমি এফেক্ট হয়, কিছুটা হয়, বাট ইউনো লং রানে আন্ডারস্ট্যান্ড করা বা বোঝা দরকার যে ইউনো এজ এ এন্ড এ ওয়াইফই সবকিছু। অফকোর্স বাচ্চাও ইম্পর্টেন্ট, বাবা মা ইম্পর্টেন্ট, আগে ব্লাড দেন এভরিথিং এলস। কারণ সেই তারপর আমি বিপদে বলে সেই সাপোর্ট করবে, আন্ডারস্ট্যান্ড করবে, এবং ওয়াইফ করে সেম থিং আন্ডারস্ট্যান্ড করতে হবে হাজবেন্ডকে। কারণ এখন আমরা কিন্তু সকল এক্সপ্রেস করতে পারি না, সামটাইম আমরা একটু হেজিটেট করি যে আমি বলবো কি মনে করতে পারে, বা আমার কাছে এটা পছন্দ, আমার কাছে এটা ফিল হয় আমার কিছু চাওয়া আছে, আমার ওয়াইফকে বলতে হবে অবশ্যই। বা আমি মেয়েদেরকে বলবো, এটা আমি জানি না সে আমার সাথে একমত হবে কিনা, বাট আমার কাছে এটাও ফিল হয় একটা মেয়েদেরকেও হাজবেন্ডদেরকে বলা উচিত যে আমার এটা চাই, বা বুঝা বলা উচিত। অনেকে আছে কি আমাদের সামটাইম মানে অনেকের সময় অনেক ওয়াইফরা চায় বুঝে নেওয়া, এটা হয় সে আমি বলবো না সে সে বুঝবে যে বুঝে না বলে এটা হয়, এইরকম আমাদের আর্গুমেন্ট হইছে, বাট এটা সবসময় পসিবল। এটা আন্ডারস্ট্যান্ড করার পরে আমাদের মধ্যে আর আর্গুমেন্ট একবারই অনেকখানি কমে গেছে। কারণ যখন সে বুঝতে এটা পসিবল না, একটা মানুষ পুরোভাবে মন, আমরা একটা বাচ্চার কথা বুঝি না, সে বোঝানোর পরও আমরা বুঝতে পারি না, এটা হচ্ছে মন বোঝাতে অনেক। এখন আপনি যদি রাগ করে হাজবেন্ডের সাথে রাগ করে বসে থাকলেন, সাপোজ আপনার হাজবেন্ড তো বুঝলো না কেন রাগ করছে, বা এটা যদি ধরে রাখেন, এটা কার জন্য, নিজের সংসার। আজকাল দেখবেন ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে, ঠিক আছে। এই রিজনটা এইটা, অনেকে এক্সপ্রেস করতে চায় না, ইগোরে যে বলে ইগোটা চলে আসে, এক্সপ্রেস করতে চায় না। তার কথা হলো, তুমি হাজবেন্ড বলছে তুমি কেন আমাকে বলবা না, ওয়াইফ বলছে তুমি কেন আমাকে বুঝতে পারতেছো না, আর যদি একটু কথা বলে নেয় প্রবলেমটা সলভ হয়ে যায়। কমিউনিকেশন ইজ দ্য কি। আমি সব দিক দিয়ে বলি যে কমিউনিকেশন করো, তোমার লাইক
ইট ডাজন্ট ম্যাটার তুমি কার সাথে করতেছো, হ্যাঁ একটু সুন্দর করে কমিউনিকেট করলে তোমার লিসেন টু দ্য আদার পারসন অলসো, ওই মানুষটাকেও সুযোগ দাও কথা বলার, হ্যাঁ তাহলে কিন্তু সম্পর্কগুলো অনেক সুন্দর অনেক ভালোভাবে হয়ে যায়। সেটা শুধুমাত্র যে হাজবেন্ডের সাথে তা না, হাজবেন্ডের ফ্যামিলির সাথে, কারণ কি যে দেখা যায় যে মা বাবার সাথে তো সম্পর্ক এমনিতেই ভালো থাকে, সেখানে প্রুফ করার কিছুই দরকার নাই। এমনি আপনি যদি বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন তাহলেও তারা বুঝবে যে ওকে হয়তো কোনো সমস্যা, সেম কাজটা কিন্তু আপনি আপনার প্যারেন্টস ইন লর সাথে করতে পারতেছেন না, সেখানে তাদেরকে আপনাকে দুজনকে। তবে আমি একটা কথা বলতে চাই, আমার ইন লসরা ইজ ভেরি গুড, আমি সত্যি আমি একটা কথা আমি লাইক উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ কমিউনিকেশন, আমি হয়তো এতবার যাই না, এত কথা হয় না, বাট ওয়ান থিং আমি বলবো যে লাইক আমি আমার শাশুড়ির কথাটা যেটা বলবো যে আই এম ভেরি লাকি টু হ্যাভ পারসন লাইক হার অ্যাজ মাই মাদার ইন ল, বিকজ উনি এত ভালো, তার জন্যই তার ছেলে এত ভালো, হ্যাঁ যে আমি ব্লেসড। এই জিনিসটাতে আমি কোনোদিন আমি করবো না। আমি সবসময় আমার আম্মুকে বলি যে, আমার আম্মুকে উল্টা আমি বলি যে আম্মু তুমি আমার শাশুড়ির মানে তোমাকে আমার শাশুড়ির জায়গায় দেওয়া উচিত, আমার শাশুড়ি এত ভালো, সুইচ করা উচিত। এরকম সম্পর্ক আসলে ভেরি রেয়ার। আমার শাশুড়ি এন্ড অলসো মাই সিস্টার ইন ল, দে আর অ্যামেজিং হিউম্যান বিং, মানে এত আমি ছোট তো আসলে আমাকে এত আদর করে, মানে এটা আমি যখনই তাদের বাসায় যাই আমাকে এই এতটুকু পর্যন্ত খালি খাওয়াইতেই হবে তাদেরকে, মানে আই এম লাভড, মানে এই জিনিসটা আমি 100% বলতে হবে। অ্যান্ড আমার ইনলজরাও আমাকে অনেক সাপোর্ট করে, আমার কাজ হোক বা আমার ফ্যামিলির হোক, এই জিনিসটাতে আমি বিসাইড হিম, যে ও যদি নাও জানে বাট ওয়েন আই স্পিক টু দেম তারা সবসময় আমাকে সাপোর্ট করে। হ্যাঁ ওকে তো সাপোর্ট করতেছে অ্যাজ আ সান, অফকোর্স করবে, অ্যাজ আ ব্রাদার অফকোর্স করবে, বাট আমাকে ফেলে দেয় না যে এমন না যে ঠিক আছে ইউ আর রং, নো নেভার, এটা কোনোদিনও করবে না। অলওয়েজ আমাকে বলবে যে হ্যাঁ তুমি রাইট, তুমি আমাকে এক্সপ্লেইন করার চেষ্টা করে যে সেটা আমি রাগ করি বা সাম কিছু। হ্যাঁ একটা ফ্যামিলি, এটা মেইন হাজবেন্ড ওয়াইফের বন্ডিংটা স্লোলি হয়। আমি এটা তো বললাম যে অথবা আমরা এখন একটা শোতে আছে সামথিং, আমি অথবা বলবো অনেক কিছু মিথ্যা বললে অনেক কিছু বলা যায়, বাট ট্রুলি কারণ আজকে অনেকে দেখবে এই শোটা, আপনাদের এই টিভি ইউএসএ আমাদেরকে আপনাদের আনলেন এখানে, ওদের আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য আজকে এখানে কথাটা বলার সুযোগ পাচ্ছে আমরা এই চ্যানেলের মাধ্যমে। কারণ অনেকে মনে কর একটা ফেসবুকে আমরা অনেক কিছু দেখি, আপনি দেখেন বিলিয়নিয়াররাও ডিভোর্স হচ্ছে, কত ভালো সম্পর্ক আমরা দেখি 1 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, বাচ্চারা সাফার করতেছে। তো এটা হলো জিনিস, মেইনলি একটু সময় দেওয়া একজন আরেকজনকে আন্ডারস্ট্যান্ড করা, কমিউনিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট এন্ড সাপোর্টটা ইম্পর্টেন্ট। যে অনেকে মনে করে যে আমার বউ, সে তো আসছেই, আমি যাই করলাম এন্ডে তো আমার বউই, কি হয়েছে ছেড়ে যাবে না বা সামথিং, এটা একটা রং জিনিস, অবশ্যই রং। একটা মানুষের হাজব্যান্ড ওয়াইফ কেও ওটা করে, মানে এরকম আর কি জিনিসটা আমার কাছে লাগে। ইটস লাইক দিস হ্যাজ টু গো প্যারালাল, মানে কোন সম্পর্কই ওই একতরফা হয় না, ইট হ্যাজ টু গো, হ্যাঁ প্যারালালি যেতে হবে, নয়তো না গেলে কখনোই একজনই শুধু টানতে থাকবে, একজনই করতে থাকবে, একজনই বলতে থাকবে, এটা হয় না। একসময় তো সে টায়ার্ড হয়ে যাবে, হ্যাঁ দ্যাটস হাউ থিংস আর গিভিং আপ। হ্যাঁ অনেকে এখন আমার সাথে, যেমন শুভ যেভাবে বললো যে ডিভোর্সের কথা বললো, ডিভোর্সের কিন্তু মেনি রিজনস থাকে। হ্যাঁ সো কিছু আছে যে, যেমন আমার রিসেন্টলি আমার পরিচিত একজনের they got divorced after 20 years. হ্যাঁ সো দ্য রিজন যেটা বলছে ওটা যে the girl doesn't, মানে মেয়েটা, মানে আমার ফ্রেন্ডটা, she fell in love with someone else. So ও বলতেছে যে I don't feel the love that I used to feel for him. হ্যাঁ সো ওদের 2টা বাচ্চাও আছে, কিন্তু they are mutually separated. এখন he's into the like she's into the other guy now. তো আমি খুব মানে হার্ট ব্রোকেন হয়ে গেছিলাম কথাটা শুনে। হ্যাঁ আমি জানি না ইন ফিউচার আমার সাথে কি হবে বা আমাদের সাথে কি হবে, বাট আমার কাছে মনে হচ্ছে 20 years is a long time. You fell in love, you got married, and কি একটা সম্পর্কের মধ্যে কি হয়ে গেল যে you are into some other guy, not the husband. Definitely ও হয়তো বা এত কিছু আমাকে বলবে না। তো আমি খুব মানে আমি এতটাই ট্রমাটাইজ ছিলাম, আমি খালি চিন্তা করতাম যে কি হতে পারে যে একটা সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যায়, একটা সম্পর্ক ওই যে হয়তো বা কমিউনিকেশন, দেয়ার ওয়াজ ওয়ান সিঙ্গেল মোমেন্ট যেখানে আর কি
she needed that support যেটা হয় না and ওইটার সূত্র ধরেই আর কি ফাটল ধরতে থাকে এবং কথা আছে না যে পৃথিবী শূন্যস্থান কখনো পছন্দ করে না so somehow হইছে গ্যাপটা পাইছে একজন ফিল করে very sad but this is reality so আপনাদের কাছে কিছু ঝটপট কোশ্চেন জানতে চাইবো বিকজ আমাদের কাছে খুবই কম সময় আছে হাতে সো হ্যাপি ম্যারেজের যেই মানে সংজ্ঞা না টিপস যদি দিতে বলি কি বলবেন কিভাবে হ্যাপি ম্যারেজ লাইফটা আসলে রাখা যায় আমার পয়েন্ট অফ ভিউতে ফার্স্ট নিড লাভ আন্ডারস্ট্যান্ডিং একজন আরেকজনকে কথাটা শোনা লিসেন করা অ্যান্ড এক্সপ্রেস করা কারণ যদি মনের কথা বলতে না পারে মনের মানুষকে তাহলে তো সে আর মনের মানুষ হইলো না এখন শুধু ওটা চিন্তা করে যে আমার মনের মানুষ আমার কথা বুঝে ফেলবে আমি না বলার আগেই এটা ফেরিটেল এটা ফেরিটেল না এটা রিয়েল লাইফ সবাই আমরা দুই মেরুর একসাথে লাভ করছি এখন আমাদেরকে ওটা গ্রো করতে হলে আমাদেরকে একজনের সাথে শেয়ার করতে হবে আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং বাচ্চা কাচ্চা সবার কাছে কিন্তু ওই যে ওয়াইফের যে প্রায়োরিটিটা মর্যাদাটা তাকে দিতে হবে এবং হাজবেন্ড ওয়াইফের অপোজিট ওয়াইফ টু দ্য হাজবেন্ড টু সো মানে ইটস অল প্যারালাল এটা আমার কাছে ফিল হয় সো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি আমাদের কাছে র‍্যাপিড ফায়ারের একটা সেগমেন্ট আছে সো ঝটপট করে ফেলি হ্যাঁ সো প্রথমে ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আপুর ফেভারিট কালারটা কি ব্ল্যাক ব্লু আপুর কাছ থেকে অ্যানসার জানতে চাই ব্ল্যাক রাইট ব্লু রং বাট একটা রাইট অ্যানসার আচ্ছা আপুর কাছে জানতে চাচ্ছি ভাইয়ের ফেভারিট পারফিউমটা কি পারফিউম হ্যাঁ এনিথিং অ্যাকোয়া স্মেল ইজ ইট কারেক্ট ভাই She choose all the time. She's gonna buy for me. Okay, so পারফিউমের স্বাধীনতা আপু কেড়ে নিছে আপনার কাছ থেকে। Like আমি তার চয়েসটা লাইক করি। আচ্ছা 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 আপনি নিজেই দিয়ে দিয়েছেন। হ্যাঁ তাকে দিয়ে দিয়েছি। সুন্দর। So আপুর মানে প্রিয় খাবার কি? সে বিরিয়ানি লাইক করে, চটপটি, ভর্তা। আচ্ছা আপু ঠিক? ডেফিনেটলি ভর্তা। বিরিয়ানি একটু কম চটপটি ভর্তা ইয়াস বেশি আচ্ছা এবং সেম কোশ্চেন আপনার কাছে ভাইয়া কি খেতে পছন্দ করে বা আপনার হাতের প্রিয় খাবারটা কি ভাইয়ার গরুর মাংস আর হলো গিয়ে ফিশ ইফ আই কুক এনি I don't like touching fish but if I cook I clean she cook ও বাহ সুন্দর কারণ সে রান্না ফিশ লাইক করে না বাট আমি হ্যাপি এন্ড গ্ল্যাড যে সে আমার জন্য করে তো হ্যাঁ আমাকে ওয়াশ করে দিতে হয় মাছটাকে কারণ সে স্মেল নিতে পারে না রান্নাটা সে করে আচ্ছা সো ইজ ইট কারেক্ট yes বাহ সুন্দর আপনাদের মধ্যে যে বন্ডিংটা খুব ভালো সেটা তো আমি একদম প্রথম থেকেই বুঝতে পারছিলাম এবং এখন তো সবগুলো কোশ্চেনে একদম কারেক্ট অ্যানসার পেয়ে গেলাম সো আমরা বলছিলাম শেষ পর্যায়ে সো শেষ করার আগে প্রথমে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে একটা ভালো সুস্থ রিলেশন রাখতে তাদের করণীয় কি এবং কি করলে একটা রিলেশনটাকে আচ্ছা না অনেক সময় যে অনেক সময় খারাপের দিকে চলে যায় সেখান থেকে কিন্তু রিভার্স করে আবার সেটাকে ভালোতে আনা যায় সো কিভাবে সেটা সম্ভব আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন সো দর্শক যারা দেখছেন আমাদেরকে উই আর নট গ্রেট বাট উই ট্রাই টু বি আমরা চেষ্টা করি আমাদের রিলেশনশিপকে সুন্দর মতো রাখার জন্য অ্যান্ড এটার অনলি ওয়ে হলো গিয়ে কমিউনিকেশন হ্যাভ দ্য রেসপেক্ট হ্যাভ দ্য ট্রাস্ট বিল্ড আ গুড ফ্রেন্ডশিপ বিটুইন ইউ টু অ্যান্ড ডেফিনেটলি কোনো কিছু মনে রাখা ঠিক না যা কিছু চলছে যদি সামথিং গোজ রং কমিউনিকেট কথা বললে প্রবলেমস লাইক 50 কি বলবো লাইক অলমোস্ট 70% সলভ হয়ে যায় সো চেষ্টা করবেন যে মনে কথা না রেখে সামনে প্রেজেন্ট করা যাতে ওই সামনের মানুষটা বুঝতে পারে কারণ ইফ ইউ লাভ সামওয়ান অফকোর্স উই ওয়ান্ট টু হোল্ড দেম সো ডেফিনেটলি কমিউনিকেশন ইজ দ্য কি সুন্দর ভাই আপনি যদি আমাদের দর্শকদেরকে বলতেন কিভাবে ঝগড়া থেকে এড়িয়ে ভালোবাসার সম্পর্কটাকে আরো দৃঢ় করা যায় ওরে বাবা এটা তো অনেক সুন্দর করে বললো সো আমার কথা হলো আমার কাছে সিম্পল জিনিস ঝগড়া থেকে বাঁচতে হলে ছেলেদেরকে সব সময় বউদের কথা শুনতে হবে এটা হলো ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড যদি আপনার ছেলেদের কোনো প্রবলেম থাকে কোনো কিছু বউকে বুঝাই বলতে হবে এবং মেয়েদেরকেও বলবো যারা আপুরা আছেন ফ্রেন্ডদেরকে না হাজব্যান্ডের সাথে শেয়ার করেন প্রবলেমটা কারণ সব মেয়েরা আপনার ফ্রেন্ড না তো এই জন্য হাজব্যান্ডের সাথে শেয়ার করেন তাকে বলেন আপনার প্রবলেমটা কি এবং ভাইদেরকেও বলবো আপনাদের যে প্রবলেম আপনার ওয়াইফকে বোঝায় বলেন আপনি কি চাচ্ছেন নিডটা কি প্রয়োজন তাহলে প্রবলেমটা হবে না আর যদি যেই ভুল করুক না কারো একটু সরি একটু কম্প্রোমাইজ একটু ভালোবাসা কারণ ইন দ্য এন্ড বুড়া বয়সে আপনি চাইবেন আপনার ওয়াইফের
বা ওয়াইফ চাইবে আপনার হাজবেন্ড হাত ধরে হাঁটতে, হ্যাঁ দ্যাটস ট্রু। আপনি অ্যালোন থাকতে চাবেন না, কারণ বাচ্চারা বড় হয়ে যাবে, যে যার মতো চলে যাবে, থ্যাঙ্কস গিভিং হোক, ঈদ হোক, এসে দেখা করবে, এন্ডে আপনারা একজন একজনের সাথেই থাকবেন। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একজনকে বোঝাটা, কারণ আমরা ওই আমেরিকান কালচারটার মধ্যে হতে চাই না যেখানে একা ক্রিসমাস সেলিব্রেট করবে, বাচ্চারা আসবে কিনা আসবে না আমরা জানি না। আমরা চাই নাতি পুতি সব একসাথে থাকতে, জয়েন্ট ফ্যামিলি থাকতে। জয়েন্ট ফ্যামিলি থাকলেও হাজব্যান্ড ওয়াইফকে ওই লাভটা দিতে হবে, রেসপেক্ট দিতে হবে, শুনতে হবে, একজন যেই ভুল করুক সরি বলে মুভ অন করতে হবে। সেই সরি বলাতে আসলে কোনো ক্ষতি নেই, দোষের কিছু নেই, কেউ ছোট বড় হয় না, বরং যে সরি বলছে সেই উপরে থাকছে। তো দর্শক, আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলছি ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ এবং এটিভিকে এসএকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ ছিলেন, আপনারা দেখছিলেন আশা রেস্টুরেন্ট প্রেজেন্ট লেটস ব্রেক দ্য আইস। সো আজকের মতো চলে যাচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট উইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিভি ইউএস এর সঙ্গে থাকুন। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।